নেতানিয়াহুর বিরুদ্ধে আর্জেন্টিনায় বিস্ফোরক মামলা, গণহত্যার অভিযোগ ঘিরে ধরল মানবাধিকার সংস্থা। আল-আকসা মসজিদে ভয়ঙ্কর পরিবর্তন, এবার মন্দির বানানোর ফাঁদ, মুসলিম বিশ্ব আতঙ্কিত। গাজায় শান্তির আলো, হামাস রাজি, কিন্তু নেতানিয়াহুর মুখে আবারও যুদ্ধের হুঁশিয়ারি। জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবে মহাসড়ক বন্ধ, উত্তেজনা ছড়িয়ে পড়ল শহরে। পুতিনের সাহস আছে কিনা দেখা যাবে, বললেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। ডনবাসে ছেড়ে দেওয়ার চাপ হাস্যকর, বললেন জার্মান চ্যান্সেলর মের্জো। এবং ইরানের জনসম্মুখে স্বামীর ফাঁসি, স্ত্রীর দণ্ড কারাগারে কার্যকর হবে। আল-আকসা মসজিদে ভয়ঙ্কর পরিবর্তন, ফিলিস্তিনিরা বলছে এবার মন্দির বানানোর ফাঁদ, মুসলিম বিশ্ব আতঙ্কিত। গত মাসের ঘটনা মনে করলে কল্পনাও করা যেত না, আল-আকসা মসজিদের ভেতরে ইহুদিরা দলবদ্ধভাবে উচ্চস্বরে প্রার্থনা করছে, গান গাইছে, নাচছে এবং ইসরায়েলি পতাকা উড়াচ্ছে। এমনকি কিছু পুরুষও মাটিতে সেজদা দিচ্ছে। মুসলিমদের অন্যতম পবিত্র স্থান আল-আকসা মসজিদ এমন দৃশ্য আগে ছিল অসম্ভব, কিন্তু ফিলিস্তিনিরা বলছেন 2023 সালে 7 অক্টোবরের পর পরিস্থিতি একেবারে বদলে গেছে। ইসলামিক ওয়াকফের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক আউনি বাজবাস জানান, যেসব ইহুদি সেখানে উপস্থিত ছিল তাদের সংখ্যা অনেক ছিল এবং তাদের মধ্যে অনেকেই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। আউনি বাজবাজের মতে এসব কর্মকাণ্ডের মাধ্যমে আল-আকসা মসজিদের উপর ইহুদিদের সার্বভৌমত্বের জোর করে চাপানো হচ্ছে, পাশাপাশি মুসলিমদের সঙ্গে ইহুদিদেরও সেখানে প্রার্থনার অধিকার দেওয়া হচ্ছে, যা স্পষ্টত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত আল-আকসা মসজিদ বহু দশক ধরে ইসরায়েলি ফিলিস্তিনি দখলের কেন্দ্রবিন্দু। ফিলিস্তিনি ও মুসলিমদের কাছে এটি স্বাধীনতা, আত্মপরিচয়, সংগ্রামের প্রতীক। অন্যদিকে ইসরায়েলিদের বিশ্বাস এখানে তাদের তৃতীয় মন্দির বা থার্ড টেম্পল নির্মাণ হবে। দীর্ঘ সময় ধরে একটি আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী আল-আকসায় শুধুমাত্র মুসলিমরাই নামাজ পড়তে পারতেন, কিন্তু 1967 সালে পূর্ব জেরুজালেম দখলের পর থেকে ইসরায়েল ধীরে ধীরে ফিলিস্তিনে মুসলিমদের প্রবেশে বিধিনিষেধ বাড়িয়েছে। একই সঙ্গে সেখানে ইহুদিদের প্রবেশাধিকারে বৃদ্ধি ঘটেছে। 2023 সালে 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েল অবৈধ বসতিগুলোতে হামলা চালানোর পর এই পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে। বর্তমানে যখন বিশ্বগাজে ইসরায়েলে গণহত্যা এবং আঞ্চলিক উত্তেজনার দিকে নজর রাখছে, তখন আল-আকসা মসজিদ এক নতুন মোড়ে দাঁড়িয়েছে। অনেক ফিলিস্তিনি আশঙ্কা করছেন মসজিদটি তার আসল পরিচয় হারাচ্ছে এবং যা দীর্ঘকাল ধরে ভয় পেয়েছিল তারা, অর্থাৎ এটি তৃতীয় ইহুদি মন্দিরে রূপান্তরিত হতে পারে। 19 শতকের শেষ দিকে অটোমান সাম্রাজ্য জেরুজালেমের ধর্মস্থানগুলো পরিচালনার জন্য স্ট্যাটাস কো নামে একটি চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী 1,44,000 বর্গমিটার আয়তনে আল-আকসা মসজিদ কমপ্লেক্স, যার মধ্যে রয়েছে ডোম অব দ্য রক, কিবলা মসজিদ ও অন্যান্য ভবন, সম্পূর্ণভাবে মুসলিম প্রশাসনের অধীনে থাকে। এই প্রশাসনকে ইসলামিক ওয়াকফ বলা হয়, যা জর্ডানের তত্ত্বাবধানে পরিচালিত। নিয়ম অনুযায়ী মসজিদের ভেতরে শুধু মুসলিমরা নামাজ পড়তে পারবে, অমুসলিমরা যেতে পারবে, তবে কখনো কিভাবে তা ওয়াকফ নির্ধারণ করবে। রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা এবং খনন কাজের দায়িত্ব সম্পূর্ণ ওয়াকফের হাতে। 1994 সালে জর্ডানের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তিতে আল-আকসায় ইসলামিক ওয়াকফের নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়। 2000 সাল পর্যন্ত চুক্তি লঙ্ঘনের ঘটনা খুব কম ঘটেছে, কারণ ইসরায়েল জানত আল-আকসায় যে কোনো হামলার ফলে বিশ্ব মুসলিমদের প্রতিক্রিয়া তীব্র হবে। তবে 2002 সালে ইসরায়েলি নেতা এরিয়েল শ্যারন শত শত সশস্ত্র প্রহরী নিয়ে মসজিদে হামলা চালানোর পর পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায়। ফিলিস্তিনিরা বিদ্রোহ শুরু করে, যা দ্বিতীয় ইন্তিফাদা নামে পরিচিত। এরপর থেকে ইসরায়েলি দখলদাররা আরও বেশি করে আল-আকসায় প্রবেশ করতে থাকে এবং ধীরে ধীরে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করে। জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবে মহাসড়ক বন্ধ, উত্তেজনা ছড়িয়ে পড়ল শহরে। গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধারের দাবিতে তেল আবিবের মহাসড়ক অবরোধ করেছে ইসরায়েলি জনতা। অ্যালন নামের হাইওয়েতে বিক্ষোভে অংশ নিয়েছেন বন্দীদের পরিবার এবং মানবাধিকার কর্মীরা। প্রতিবাদকারীরা কয়েক মিনিটের জন্য মহাসড়ক বন্ধ রাখেন, কিন্তু পুলিশের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেয় এবং 7 জন বিক্ষোভকারী ও এক সাংবাদিককে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে জরিমানা হুমকি দেয়। একই সময় জাতিসংঘ অনুমোদিত একটি জাহাজ 1200 টন খাদ্য সহায়তা নিয়ে গাজা উপত্যকার দিকে যাচ্ছে। জাতিসংঘের মানবিক অফিসে জানিয়েছে 2024 সালে বিশ্বব্যাপী নিহত 383 জন ত্রাণকর্মীর প্রায় অর্ধেকই গাজায় নিহত হয়েছে। মধ্যস্থতাকারী দেশগুলো মিশর ও কাতার হামাসকে নতুন প্রস্তাব গ্রহণে উৎসাহিত করেছে। প্রস্তাব অনুযায়ী হামাস 10 জন জীবিত বন্দী এবং কিছু মৃত জিম্মির দেহ মুক্ত করবে। বিনিময়ে ইসরায়েল গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে। পাশাপাশি মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। পুরো চুক্তি নিয়ে পরে আলোচনার জন্য সময় নির্ধারণ করা হয়েছে, তবে প্রাথমিকভাবে হামাস এই প্রস্তাবে সায় দিয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে। পশ্চিম তীরে অস্ট্রেলিয়ান কর্মকর্তাদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার পর অস্ট্রেলিয়া পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং বলেছেন, সংলাপ ও কূটনীতির সময় নেতানিয়াহু সরকার ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে নিঃসঙ্গ করছে এবং শান্তি ও 2 রাষ্ট্রের সমাধানের প্রচেষ্টা দুর্বল করেছে।
ডনবাসে ছেড়ে দেওয়ার চাপ হাস্যকর, বললেন জার্মান চ্যান্সেলর মের্জ। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি এবং শীর্ষ ইউরোপীয় নেতাদের বৈঠকে যোগ দেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। মের্জ মন্তব্য করেছেন, আলোচনায় ইউক্রেনকে তার ডনবাস অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দিতে বাধ্য করা উচিত নয়। এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ছেড়ে দেওয়ার সাথে তুলনা করা যায়। তিনি আরো বলেন, ডনবাসের যে অংশটিকে ইউক্রেন নিয়ন্ত্রণ করছে সেটি ছেড়ে দেওয়ার জন্য রাশিয়ার দাবি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ছেড়ে দেওয়ার প্রস্তাবের মতোই হাস্যকর। মের্জ হোয়াইট হাউসের বৈঠকের পর সাংবাদিকদের জানান, আলোচনা চলাকালীন তিনি জানতে পেরেছেন পুতিন ও ট্রাম্প টেলিফোনে একমত হয়েছেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে 28শে ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে জেলনস্কির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সে আলোচনার আগে ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছাড়তে হবে। ফেব্রুয়ারি 2022 সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে এবং পরবর্তীতে ডনবাস অঞ্চলের কিছু অংশকে সংযুক্ত করার ঘোষণা দেয়, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। মের্জ বলেন, ট্রাম্প ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য প্রস্তুতির কথা বলেছেন, যদিও মার্কিন প্রেসিডেন্ট নিজে ইউরোপীয়দের উপরে দায়িত্ব চাপিয়েছেন। তিনি আরো জানান, মূল কথা হলো যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিশ্চয়তা দিতে এবং ইউরোপীয়দের সঙ্গে সমন্বয় করতে প্রস্তুত। শান্তি চুক্তি হলে ইউক্রেনের জন্য উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। পুতিনের সাহস আছে কিনা দেখা যাবে, বললেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির মধ্যে সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শোনা যাচ্ছে আগামী 2 সপ্তাহের মধ্যে এই বৈঠক হতে পারে। এই পরিস্থিতিতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব পুতিনের সাহস নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, জেলনস্কির সঙ্গে বৈঠকে বসার সাহস পুতিনের আছে কিনা সেটাই এখন দেখার বিষয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি মঙ্গলবার 19 আগস্ট এই তথ্য প্রকাশ করেছে। স্টাব সাংবাদিকদের বলেন, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় নেতাদের বৈঠক আংশিকভাবে সফল হলেও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। তিনি আরও জানিয়েছেন, জেলনস্কি ও পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। তবে স্টাফ মন্তব্য করেছেন, রাশিয়ার প্রেসিডেন্টকে বিশ্বাস করা যায় না। পুতিনের সত্যি এমন বৈঠকে আসার সাহস আছে কিনা সেটাই দেখা যাবে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট জানান, বৈঠকের মূল লক্ষ্য হল ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী 1 সপ্তাহের মধ্যে নিরাপত্তা নিশ্চিত নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, তিনি পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং পুতিন ও জেলনস্কির মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে। তবে বৈঠক কোথায় হবে তা এখনো নির্ধারিত হয়নি। ট্রাম্প আরও বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত উইটকফ মস্কো কিয়েভের সঙ্গে সমন্বয় করছেন। সবাই রাশিয়া ইউক্রেন শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আশাবাদী। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। নেতানিয়াহুর বিরুদ্ধে আর্জেন্টিনায় বিস্ফোরক মামলা, গণহত্যার অভিযোগ ঘিরে ধরল মানবাধিকার সংস্থা। আর্জেন্টিনার মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে। অভিযোগের মধ্যে নেতানিয়াহুকে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধে দায়ী করা হয়েছে। স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মাদার্স অফ প্লাজা দে মায়ো ফাউন্ডিং লাইন, পিস অ্যান্ড জাস্টিস সার্ভিস, সিরপাচ রাজনৈতিক কারণে নিখোঁজ ও আটক পরিবারের সংগঠন এবং আর্জেন্টিনা লিগ ফর হিউম্যান রাইটস একত্রে অভিযোগ দায়ের করেছে। সংস্থাগুলো নেতানিয়াহুকে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধে দায়ী উল্লেখ করেছে এবং তার বিরুদ্ধে বিচারিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। অভিযোগ অনুযায়ী নেতানিয়াহু 7 থেকে 10 সেপ্টেম্বর আর্জেন্টিনা সফরের সময় আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ার মিলের সঙ্গে তার কর্মকাণ্ড জড়িত থাকার কথা বলা হয়েছে। অভিযোগে আরো বলা হয়েছে, ইসরায়েল সরকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে প্রণালীবদ্ধ ধ্বংসনীতি গ্রহণ করেছে, যা মানুষের জীবন, মানব সম্মান ও মৌলিক অধিকার লঙ্ঘন করছে। মামলায় উল্লেখ করা হয়েছে, গাজা ইসরায়েলের দখল শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ বোমার আঘাতে নিহত হয়েছে, 1 মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং সরকার ওষুধ, খাদ্য ও মানবিক সাহায্যের প্রবেশ বন্ধ করেছে। এই মামলা আর্জেন্টিনা ফৌজদারি আদালতে দায়ের করা হয়েছে এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অ্যাডলফো পেরেজ এস্কিবেল সহ অনেক বিশিষ্ট ব্যক্তি ও মানবাধিকার সংস্থার সমর্থন রয়েছে। এটি আর্জেন্টিনায় নেতানিয়াহুকে আইনিভাবে জবাবদিহি করানোর প্রথম চেষ্টা নয়। আগস্টের 12 তারিখে এটি এবং হিজস নামে দুটি সংগঠন বুয়েনোস আইরেসের ফেডারেল আদালতে আলাদা অভিযোগ দায়ের করেছিল, যেখানে নেতানিয়াহুকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য গ্রেপ্তারের দাবি করা হয়েছিল।